তো আচ্ছা, এখানে টোটাল পয়েন্টে আরেকটা পয়েন্ট আমি মিস করি, আমি বারবার বলবো চিন্তা করছিলাম, মানে আমাদের ট্রেনিং এর মানে ওই যে আপনি বলছেন মেন্টরশিপের বা এথিক্যাল হুম, প্রেজেন্টেশনের। সো এথিক্যাল প্রেজেন্টেশনের একটা দিক কি, মানে অনেক ট্রেনিং অর্গানাইজেশন দেখবেন, যে কোনো ট্রেনিং একাডেমি হোক না কেন বা যে কোনো টপিকে প্রাইস জিজ্ঞেস করলে বোধহয় ইনবক্সে আসেন, এইটা কি রে ভাই? তাদের প্রাইস লেখা আছে এক জায়গায়, বাট হুম, আবার যখন জিজ্ঞেস করে কেউ বলে যে ইনবক্সে আসেন। সো আমরা সব প্রথম ডে ওয়ান থেকে আমাদের সার্কুলার আমরা প্রাইসটা সার্কুলারে লিখে দিই। এটা অনেকে বিভিন্ন জায়গা থেকে অবজারভেশন আসে যে ভাই আপনারা তো এটা মানে হয় না, এটা তো প্রাইস লিখে দিলে তো হবে না, এটা তো ভিতরে আসতে হবে। না ভাই, আমাদের এইটাই, ভিতরে আসার সুযোগ নাই। তো ইনবক্স যখন জিজ্ঞেস করে ভাই প্রাইস কত, আমি তো ওখানে তো লেখা আছে। তো আমরা কিন্তু একটু সহজে উত্তর দিই না, মানুষ একটু বিরক্ত হয়, কি রে ভাই এরা গাউরামি করে কেন? তো হুম, ভাই, যেটা আপনি সার্কুলারটাই পড়েন নাই, এত বড় একটা ফটো কার্ড, ওখানে লেখা আছে প্রাইস 15,000 টাকা, আপনি হুম, জিজ্ঞেস করেন প্রাইস কত? হুম, সো স্টিল দেখি অনেকে মানে এটা প্রাইস ইনবক্স, মানে এটা আনএথিক্যাল, মানে এটা ওপেন থাকা উচিত আর কি। আপনি যদি ভ্যালু প্রাইস করেন তাহলে তো এটা ওপেন থাকা উচিত, ইনবক্সও আসার দরকার নাই। অবশ্যই। রাইট। এবং সবাই ওই সবসময় হচ্ছে আপনার এটা অনেক আগে নেগোশিয়েট থেকে। করে একটা জায়গা রেখে দেয় মানে। না, নেগোশিয়েট তো আছেই। এটা আমি আগে বুঝতাম না। আমার এক ফ্রেন্ড খুব মানে সে শপিং টপিং করতো আর কি। তো সে দেখি ওই সবসময় ওই আহ, মানে আপনার আরটিসি ছিল সিলেটে, ওই প্রায় বছরের প্রায় 9 মাস হচ্ছে ওখানে ডিসকাউন্ট লাগানো থাকতো। তো আমি ওর সাথে যখনই যাইতাম আমি খালি ডিসকাউন্ট দেখতাম, তো মানে বলতাম যে, ও আবার বলতো যে ডিসকাউন্ট দিয়ে কিনতেছে। আমি বলবো সারা বছর তো ডিসকাউন্ট থাকে, সারা বছর তো তুই তুই তো যে যে কোনো সময় কিনতে পারস। তখন থেকে আসলে একটা এই দেখলাম, পরবর্তীতে আরো এই এই বিষয়টা নিয়ে এখন এখন পর্যন্ত যেটা দেখি, যে এটা মনে হয় একটা পলিসি হয়ে গেছে যে ডিসকাউন্টটা ওই ধরেন আপনার প্রাইস হচ্ছে 15,000, 20,000 প্রাইস দিয়ে 5,000 ডিসকাউন্ট দিয়ে আপনি ঝুলাই রাখবেন আপনার ইসে। এবং এটা একদম মানে সারা বছর। মানে ডিসকাউন্ট জিনিসটা কি হয়, যে আপনি হয়তো কোনো একটা সময় একটা একটা অল্প একটা পিরিয়ডের সময় একটা অফার দিচ্ছেন আপনি, হ্যাঁ, এটা বিভিন্ন একটা প্রমোশনাল একটা ইসের জন্য হয়। কিন্তু এখন এই প্রমোশনটা যদি এটা এইভাবে এক্সটেন্ড হয় যে সারা বছরই আপনার ডিসকাউন্ট, মানে অ্যাডভার্টাইজিং এর একটা মানে পার্ট হয়ে যায় সারা বছরের জন্য, এটা এটাতে কাইন্ড অফ আনইথিক্যালি যায় নাকি, নাকি ইথিক্যাল এক্স্যাক্টলি, থাকে? এটা তো মানে ক্লায়েন্টের হুক করার জন্য, বাটার জুতার মতো 999 টাকা। জি। একদম। হ্যাঁ, জি, এক্স্যাক্টলি। জহির ভাই, আমরা এটাই মনে আর হয় কি। একদম শেষ পর্যায়ে চলে আসছি। জি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে অনেক কিছু শেয়ার করছি, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। যদিও আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, চলো না আমরা একটু ডিসকাস, যেহেতু একটু লেটই হয়েছে, আমরা একটু ডিটেইলি যাই এবং একটু প্রফেশনাল প্রশ্নটাই আমরা দিয়ে শেষ করি। সেটা হলো, লং টার্ম ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে মেন্টাল হেলথ, স্ট্রেস ম্যানেজমেন্ট এন্ড ডিসিপ্লিনের গুরুত্বটা কতটুকু, যদি রাকিব ভাই আমাদের একটু বলতেন যে মেন্টাল হেলথ, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন তিনটার গুরুত্ব কতটুকু না, লং কোনো টার্ম একটা ফ্রিল্যান্সিং জিনিস, ক্যারিয়ারের ক্ষেত্রে। কোনো একটা বিষয় যদি আপনি লং টার্ম চিন্তা করেন, সেখানে মানে আপনার এই যে এলিমেন্ট গুলার কথা বলেন আপনি, এই এলিমেন্ট গুলা তো আপনাকে লং টার্মে নিয়ে যাবে। এই এলিমেন্ট গুলার মানে যদি আমরা চেক আপ না করি প্রতিনিয়ত, তাহলে আলটিমেটলি কোনোভাবেই সুযোগ নেই এটাকে মানে লং টার্মে নিয়ে যাবে, শর্ট টার্মে শেষ হয়ে যাবে। এবং আমরা যেহেতু আসলে বেশিরভাগই শর্ট টার্ম চিন্তা করতে এতটাই অভ্যস্ত, যার কারণে এই যে লং টার্মের যে বিভিন্ন এলিমেন্ট আছে আমাদের সার্বক্ষণিক, যেগুলোকে আমাদের নার্সারিং করতে হয়, এইগুলো আসলে আমাদের মানে দেখার একদম পিছনে থাকে। যার কারণে আমি বলবো যে বিশেষ করে ফ্রিল্যান্সারদের, ফ্রিল্যান্সারদের আমাদের যে যে পয়েন্ট অফ ভিউ, যেভাবে আমরা চিন্তা করি, অথবা আমাদের যেভাবে যে আমাদের যেরকম ডিসিপ্লিন, এই জায়গাটা থেকে আমার মনে হয় খুব বেশি অ্যাওয়ার্ড থাকতে হবে। এবং আমি বলবো যে আপনার আপনার যে কোশ্চেনটা ছিল, আমি বলবো যে ফার্স্টলি ফোকাস করা হচ্ছে যে আপনার ক্যারিয়ারটাকে আপনি কতটুকু নিতে চাচ্ছেন, এটা কি লং টার্ম নাকি শর্ট টার্ম। আলটিমেটলি রাইট। যদি আপনি শর্ট টার্ম চিন্তা করেন, তাহলে তো আর মানে আপনার ডিসিপ্লিন বা অন্যান্য জিনিস আপনার ওইভাবেই থাকবে। আর রাইট। সত্যিকার অর্থে যদি আপনি লং টার্মের কথা চিন্তা করে থাকেন, তাহলে একদম শুরু থেকেই আপনার এটাকে বলে হচ্ছে মানে কিছু মিনিমাইজ গোল আছে, যে ছোট 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 গোল, যেগুলোকে বড় গোল মানে অ্যাচিভ করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। সো এই গোলগুলোর মধ্যে আপনার এই যে এলিমেন্টগুলোর কথা বললেন, এই প্রত্যেকটা এলিমেন্টের নার্সারিং আপনাকে প্রতিনিয়তই করতে হবে। আপনার মেন্টাল হেলথ যদি প্রপারলি না থাকে, তাহলে আপনি কোনোভাবেই লং রানে সাস্টেন করতে পারবেন না। রাইট। আপনার ডিসিপ্লিন যদি প্রপারলি না থাকে, কোনোভাবেই আলটিমেটলি আপনি এটা লং রান নিয়ে যেতে পারবেন না। সো এটা আসলে গুরুত্ব বলে শেষ করা যাবে না। অবশ্যই অবশ্যই আমরা যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি, বা এইভাবে যারা রিমোটলি কাজ করতেছি, আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই জন্যই কারণ হচ্ছে যে আমরা যে কান্ট্রিগুলোতে কাজ করতেছি, সেই কান্ট্রিগুলোর সাথে আমাদের বাংলাদেশে সময়ের যে একটা গ্যাপ, সেই গ্যাপের জন্য অনেক সময় হয় কি আমাদের মানে দিনের কাজ রাতে করতে হয়, রাতের কাজ দিনে করতে হয়। বাট আমরা যদি যখন এটা আসলে শুরুর দিকে একটু ডিফিকাল্ট, মানে
বিষয়টা এমন না যে এখানে এড়িয়ে যাওয়ার বিষয় আছে বা এখানে সবাইকে মোটিভেটেড করার জন্য মিথ্যা কথা বলবো। সত্যি কথা বলতে শুরুর দিকটাতে একটু ডিফিকাল্ট, এটা ঠিক, কিন্তু সেই টাইমটা নিজেকে ঠিক রেখে নিজেরও একটা প্রি প্ল্যান থাকতে হবে যে হ্যাঁ আজকে আমি 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে গিয়ে আমার এটা এরকম হওয়া উচিত, এরকম ভাবে হবে যেন আমি রাতে যদি আমার ক্লায়েন্ট নকও দিয়ে থাকে, আমি হয়তো রাতে যদি আমি একটু জেগেও থাকি, তাহলে আমি সেটা শুধুমাত্র ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য জেগে থাকবো, কোনোভাবেই কাজ করার জন্য না। কাজ আমার হবে অবশ্যই দিনে। অথবা এমন হতে পারে যে না, যে যে টাইম ফ্রেম আমি কাজ করতেছি, আমি যদি ইউএসএ কাজ করে থাকি, তাহলে দেখা যায় যে আমাদের বাংলাদেশে যদি আমরা যারা মুসলিম তাদের জন্য আরো ভালো, মানে মুসলিম প্র্যাকটিস যদি আমাদের থাকে, আমি বলবো যে তাদের জন্য আরো ভালো। কেন? কারণ হচ্ছে যে যদি সত্যি কথা বলতে তাহাজ্জুদ সময় ওঠা যায়, সেই সময় থেকে আপনি ফজর নামাজের পরে যে টাইমটা, এই টাইমটাতেও কিন্তু আমাদের অনেক বেশি ক্লায়েন্টের নক থাকে। ক্লায়েন্টের নক মানে আসলে আপনি যদি 24 ঘন্টার মধ্যে আপনি যদি বলেন যে কোন সময় মানে বেশি থাকে, এইটা বলাটা আসলে টাফ, বা এটা ওই ওই সেভাবে কেউ যদি বলেও থাকে বলা আমার মনে পসিবল হয় না। না। হ্যাঁ, সেটা সেটা ঠিক না। তবে আপনি কম বেশির একটা মানে আনুপাতিক হুম। একটা হার বের করতে পারবেন, আর যেটা আমার দেখা মতে। আমি ইভেন আরেকটা জিনিস বলি, আমি তো এখানে আসার পর ভাবছিলাম যে আমার মনে হয় আর রাত জায়গা লাগবে না, এবং তাই মানে করতেছিলাম। তো ইদানিং যেটা হয়েছে যে রিসেন্টলি গিগের ভিজিবিলিটি কমে যাওয়ার কারণে বেশ কিছু এটা নিয়ে কাজ করার কারণে আবার দেখতেছি, আবার যখন এটার ইমপ্রেশন বাড়তেছে বা ভিজিবিলিটি বাড়তেছে, এখন দেখতেছি আবার রাতের দিকে ক্লায়েন্টের নক আসছে, মানে যখন এখানকার 11টা 12টা, তখনই আলটিমেটলি নকটা আসছে, এবং আমি তখন ইউএস এর টাইমটার সাথে মিলাই দেখতেছি। সো এটা একটা নোটে রাখতেছি আমি যে না তাহলে ফার্দার আমার যে অ্যাকশন, আমার যে প্ল্যান, সেটা নিতে আমার জন্য হেল্প করবে। এখন কি করতে পারি, এখন যেহেতু আমার দরকার, সো এখনকার জন্য আমি একটা প্ল্যান রাখতে পারি যে এখন আমার মেন্টাল হেলথ নার্সারিং করার জন্য কি ধরনের প্ল্যান। কিন্তু আমাকে কিন্তু মানে ক্লায়েন্টের সাথে তো এখন যোগাযোগ করতেই হবে, যেহেতু এখন ক্লায়েন্ট এই সময় আসতেছে। বাট এটাকে সামনের দিকে 2-3 মাস পরে গিয়ে এটাকে আরো সুন্দরভাবে কিভাবে আমি গুছাতে পারি, সেটার একটা প্ল্যান আলটিমেটলি আমাকে করতে হচ্ছে। এটা কি জন্য করতে হচ্ছে? কারণ এই টোটাল জিনিসটাকে একটা সুন্দর জায়গায় রাখার জন্য। বিকজ এই এই এলিমেন্ট গুলার প্রপার নার্সারিং করা ছাড়া কোনোভাবেই লং রানে আমরা সাস্টেন করতে পারি না। রাইট, রাইট, থ্যাংক ইউ রাকিব ভাই, খুব গুছায় সুন্দরভাবে বলছেন। আমি যদি একটু শিবলি ভাইয়ের কাছে, যে শিবলি ভাই যদি আপনি কিছু অ্যাড করেন এই ব্যাপারে, যে লং টার্ম ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে মেন্টাল হেলথ, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন কতটা গুরুত্বপূর্ণ একজন ফ্রিল্যান্সারের জন্য। তো প্রথমত আমি বলবো যে কোনো কাজে আসলে ওভার বার্ডেন হওয়া ঠিক না আর কি। এখন আপনার কতটুকু ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে বলুন, আমার যত বড় হা করতে পারবো ততটুকু আমি খাবার নিব। আমার যদি হায়ের তুলনায় খাবার বেশি হয়ে যায় তাহলে তো এটা আমি ভিতরে ঢুকাতে পারবো না, তাই না? মানে অনেক সময় পানি খাওয়ার সময় বোতল থেকে বেশি পানি নিয়ে ফেলি আমরা, তখন সারা গায়ে পড়ে যায় পানিটা নিয়ে, অনেক করে। সময় নাকে মুখেও চলে আসতে পারে, আরো বিপজ্জনক। সো আমরা আমাদের লিমিটটা যেন বুঝতে পারি, আমি কতটুকু ক্লায়েন্ট নিয়ে কাজ করতে পারি। আবার এটা আমি যে সচেতন ভাবে লিমিটটা রাখি, এটা একটা। আবার অনেক সময় আসলে যে কাজের ফ্লো তখন বেশি থাকে, প্রেশার বেশি থাকে, আপনাকে কিছু ক্লায়েন্ট নিতেই হচ্ছে, না নিলে আপনি আবার পিছিয়ে যাবেন। কারণ যখন আপনার খরা চলবে তখন কিন্তু মানে এইটা দিয়ে চলতে হবে আপনাকে। ঠিক এক্স্যাক্টলি। আছে। সো বিজনেস হচ্ছে এরকম, আমরা করি এখন আসলে আমরা বিজনেসের মধ্যেই আছি। সো বিজনেসে আমরা রাইট। আমরা কেউ কিন্তু প্রতি মাসের ইনকাম সেম না। কোনো মাসে বেশি, কোনো মাসে কম, কোনো মাসে নাই, আবার কোনো মাসে অনেক আনএক্সপেক্টেডলি বেশি। সো জি। ওইটা মানে আমাকে অ্যাভারেজ করতে হবে লাস্ট 2 বছরের, তারপরে আমরা অ্যাকচুয়াল ইনকাম বুঝতে পারবো। সো জি। আমরা প্রথমত আমাদের লিমিটটা রাখা উচিত যে না, এর বাইরে আমি কাজ নিব না যদি আমার সুযোগ থাকে। আর যদি আমার কাজ নেওয়ার ইচ্ছা থাকে, আমি এক্সপানশন করতে চাই, তাহলে আমার ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। আমি যদি আমার টিম নিয়ে কাজ করতে চাই, আমার টিমের সাথে কাজের অ্যারেঞ্জমেন্ট কি হবে সেটা প্ল্যান থাকতে হবে। আর রাত জাগার বিষয়টা হচ্ছে স্বাভাবিক, মানে আপনার যে সবসময় রাত জাগতে হবে তা না, আপনার যে ওয়ার্ক প্ল্যান করা থাকে আপনার রাত জাগতে হয় না। আর রাত জাগতে হবেই কিছু ক্ষেত্রে, যেমন আপনি যে মেডিকেল প্রফেশনে থাকেন, আপনি আইসিইউ তে ডিউটি আজকে, তা আইসিইউ তে আপনার ঘুমানোর তো সুযোগ নাই, যদি একটা রুম আছে রাইট। শোয়ার জন্য, বাট ওখানে শোয়াটা আনএথিক্যাল কাজ, তাই না? ওখানে কি আপনি কেউ শুয়ে থাকতে পারে? সো আপনি যে মেডিকেল প্রফেশনে থাকেন আপনাকে রাত জাগতে হচ্ছে, পুলিশে দেখেন রাত জাগতে হচ্ছে না, যেখানে ডিউটি আছে আপনার। আপনি আর্মিতে থাকেন, সবাইকে ঘুমায় রাত্রেবেলা, আপনাকে ডিউটি দিতে হচ্ছে না। বিডিআর দেখেন, তারা তাদের রাত জাগতে হচ্ছে না, তারা সীমান্তে পাহারা দিচ্ছে। জি। তো আমাদের অনেক প্রফেশন আছে যে আমার রাত জাগতে হয়, কিন্তু অনেকে মনে হয় ফ্রিল্যান্সিং এমন রাত জাগতে হয়। তো ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে অনেকে জানে না, মানে জিনিসটা কি ফ্রিল্যান্সিং, মনে হয় মানে অনলাইনে চাপ দেয় কিবোর্ডে, খাস খাস করে টাকা বের হয়, কি জানি আপনার মধ্যে একজন বলছিলেন। তো ওইটাই হচ্ছে ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং ওইটা না, ফ্রিল্যান্সিং তো বিজনেস ভাই।
তো বিজনেস করতে হলে আপনার, আচ্ছা আমরা যদি ইম্পোর্ট বিজনেসও করি, আপনার ক্লায়েন্ট সে মিটিং হলে রাতে মিটিং করতে হবে না? ইউএস এর যদি ক্লায়েন্ট হয় সেটা তো আপনার করতে হবে। যারা বা যারা বাংলাদেশি গার্মেন্টস, মার্চেন্ডাইজার হিসেবে যারা এই যে আছেন জবে। গার্মেন্টস, হ্যাঁ, বাইং হাউস গুলো দেখেন, এদের তো হ্যাঁ, অফিস শুরু হয় রাত্রে সন্ধ্যার পর থেকে। তো ওদের বায়াররা সাথে মিটিং এ বসে তারা রাত্রে পরে, তাই না? মানে এটা তো স্বাভাবিক। মানে কিছু জিনিস আপনাকে জীবনে মেনে নিতে হবে। জীবন সবকিছু তো আপনার সুন্দর করে গোছানো হবে না, খাবে খাবে মিলবে না। সো এবং এমন প্রতি রাতে আপনাকে বসে থাকতে হচ্ছে সেটাও না। অনেক রাত আছে আপনি ঘুমাতে পারবেন, আর্লি ঘুমাতে পারবেন, এটা আপনি আপনার মতো করে ম্যানেজ করে নিতে হবে। এটা আরেকটা লং টার্মে হচ্ছে হেলথ ইস্যু। সো এটা আমি নিজেও এখন ফেস করতে, মানে একটা হেলথের সমস্যা হয়, মানে লং টার্ম বসে কাজ করা বা একই টাইপের কাজ কন্টিনিউস করতে থাকা, মানে স্বাভাবিক। তো এটার জন্য ওই যে একটু হাঁটাহাঁটি বা রেগুলার বেসিসে মানে আপনাকে ব্রেকটা নেয়া, যদিও ব্রেক নেওয়া হয় না, বাট ব্রেক নেওয়ার চেষ্টা করা। বাট যদি নিজেকে বাধ্য করা যায়, মনে করেন এখন নিজেকে বাধ্য করলাম, মানে অনেক ব্রেক নিতে পারলে, মানে একটা জিমে ভর্তি হলাম, ঠিক আছে, 3 মাসে যখন টাকা দিয়ে আসলাম, এখন ওই টাকার চিন্তায় আমাকে যেতে হয়। যেতে হয়। টাকা তো প্রিপেড সিস্টেম এখন, টাকা আমি না গেলে তো টাকা খরচ হয়ে যাবে, তাই না? তো একটু গিয়ে ঘোরাফেরা করে আসা, একটু হাত পা নাড়াচাড়া করলে একটা কি মানে আপনার আসলে অনেক ভালো লাগে। মানে অনেকদিন হুম। মানে শরীরে মুভমেন্ট না থাকলে একটু মুভমেন্ট দরকার। যেমন জহির ভাই বডি বিল্ডার, আপনি আবার যদি বিল্ডিং শুরু করেন মোটামুটি, দেখবেন আপনার মন দিলে ভালো হয়ে যাবে অনেক বেশি। না, আলহামদুলিল্লাহ, আমি ডিসিপ্লিনটা ভাই মেনটেন করি। আমি বাসায় টুকটাক পুশ আপ টুশ আপ মারি। কারণ বললাম না যে আমি মেন্টালি খুব ট্রাই করি একটু স্ট্রংলি। সো আমি ওই ডিসিপ্লিনটা ট্রাই করি ভাই মেনটেন করতে, যে একটু পুশ আপ নেওয়া, রাইট, একটু ইটি করা। সো এটাই আসলে। সরি, ইন্টারাপ্ট করলাম একটু মানে লং জিম টিম টার্ম। করতে হবে নাকি? আমি তো মানে সবাই তো না, জিম একটু করতেছে মনে হচ্ছে একটু এখানে। একটু একটু হ্যাঁ, জিম আমার ই এরকম করেন। এখানে শিবির জাহিদ ভাই ভাই। সহ সাকিব ভাই, না, জহির ভাই, জাহিদ ভাই করতেছে কিনা জানি না, রাকিব ভাই আমার একটু সাজেশন দিলে হ্যাঁ, শুনতে এখন আমরা ভাই। জামাতে জামাতে ভর্তি হয়ে গেছি, মানে আমি, বলতেছি, জাহিদ ভাই, রাকিব সাকিব। ভাই বলতেছি, কি যদি না এমনিতে দৌড় অন্য কোনো বিষয় নিয়ে দৌড়ের উপর থাকেন তাইলেও সমস্যা নাই। মানে দৌড়ের আচ্ছা উপর না, থাকতে হবে আর কি। না, ওখানে তো আচ্ছা। আপনাদের মনে হয় অনেক হাঁটাহাঁটি হয়, কারণ এই বাচ্চা কাচ্চা হ্যাঁ, স্কুল এখানে দেওয়া বা এখানে রিক্সা এটি, নাই ভাই, এখানে বাস, হ্যাঁ বাস স্টপে এটাই যেতে আর কি। হলেও হেঁটে যেতে হয়। আর না, আমাদের জিমে যেতে হতো না, আসলে হাঁটার জায়গা আছে, মানে হাঁটলে হতো, বাট আমার দেশে বুঝেন হাঁটার জায়গা কিন্তু নাই। আপনি হাঁটতে গেলে কিন্তু পিছন দিয়ে মানে রিক্সাও মেরে দিতে পারে আপনাকে। কারণ হুম। আপনার ট্রাকের নিচে পড়ে মৃত্যুটা কিন্তু একটু প্রাউড আছে, প্রাউড ফিল করতে পারেন, কিন্তু রিক্সার তলে পড়ে মরাটা কিন্তু আসলে মানে এতটা নিচে আমরা নামাটা খুব কষ্টকর আর কি। তো এই না, জন্য আসলে হাঁটা জিমে হাঁটা যাওয়া। রেগুলারটা হয় না আর কি। ওখানে যাই মানে অন্য কিছু করি না, হাঁটাহাঁটি করি, মানে ওইটা আচ্ছা, জিমে সাইকেল আমরা ভারী চালাই। ব্যায়ামের টপিক, জন্য না। ভাই টপিকসে ফিরে আসি আমরা আবার, ঠিক আছে? আমরা আলোচনার এখন আমরা সাকিব ভাইকে সেম কোশ্চেনটাই করব, যে লং টার্ম ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে মেন্টাল হেলথ, স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন কতটা জরুরি, যদি একটু সংক্ষেপে বলতেন। ডিসিপ্লিন দিয়ে শুরু করে, ডিসিপ্লিনটা সবচেয়ে বেশি জরুরি আর কি। ডিসিপ্লিন বলতে আপনি আহ যদিও বা ফ্রিল্যান্সিং আমরা মনে করি যে মুক্ত পেশা, মুক্ত পেশা হলো আসলে এটা একটা মানে সিস্টেমেটিক ওয়ার্ক আর কি। যেমন আমি ট্রেলো মেনটেন করি, ট্রেলোতে আমার সবগুলো কাজের আমি একটা লিস্ট মেনটেন করি, কোনটা কোন ডেডলাইন সেটা মেনটেন করি। আবার একটা হাতে ডায়েরি আছে সেটাতেও লিখি, আবার পাশে একটা বোর্ড ঝুলাইছি ওখানেও লিখে রাখি। মানে যাতে আমার চোখের বাইরে না যায় আর কি। আমার আসলে একটু ভুলো মনের সমস্যা আছে, তো যাতে আমার কোনো তথ্য মিস না হয়ে যায়, কোনো ডেডলাইন মিস না হয়ে যায়, কোনো টু ডু মিস না হয়ে যায়। তো এই জন্য আমি চেষ্টা করি সব দিক থেকে মানে ইয়েগুলো রিমাইন্ডার গুলো সেট করার জন্য আর কি। গুগল ক্যালেন্ডারও রিমাইন্ডার সেট করে রাখি আমি। ওখান থেকে আমি মনে করি যে না, ডিসিপ্লিনটা যদি আপনি এতটুকু অ্যারেঞ্জ করতে না পারেন তাহলে আপনার কপালে খারাপ আছে। আপনি মানে এই ফিল্ডে বেশি দিন আগাতে পারবেন না, কারণ আপনাকে প্রচুর অর্গানাইজ থাকতে হবে, দ্যাটস ফর শিওর। অর্গানাইজ থাকতে হবে, তাহলেই আপনি এখানে ফ্লারিশ করতে পারবেন। আপনি যখন দুটো থেকে তিনটা ক্লায়েন্টে যাবেন তখন আপনার হযবরল অবস্থা যাবে যদি আপনি ডিসিপ্লিন না হন। আর স্ট্রেস ম্যানেজমেন্ট বলেন কিংবা যেটা মেন্টাল হেলথ বলেন, এটা তো আসলে খুবই ডিফিকাল্ট টু সে, কারণ আমি আসলে নিজে কখনো এগুলো নিয়ে খুব একটা বেশি সিরিয়াস ছিলাম না। আমি যা আসলে এগুলো খুব সিরিয়াস হওয়ার দরকার, আমি নিজেও খুব একটা সিরিয়াস তা কিন্তু না। ব্যাপারটা তবে হলো আপনি এখন যে স্ট্রেসে আছেন আপনি নিজে বুঝতেছেন না। ব্যাপারটা এরকম কি? স্ট্রেসে আছি, স্ট্রেসে অবশ্যই আমরা আমরা যে কোনো পুরুষ মানুষ স্ট্রেসে থাকে, কিন্তু ওইটা মানে মানে ম্যানেজ যে করতে হবে এটা নিয়ে এখন অনেক পডকাস্ট হয়, অনেক আলোচনা হয়, এখন ইউটিউবে ফেসবুকে দেখতেছি, ফলো করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি আসলে কি হচ্ছে। বাট আমি এখন নিজে খুব অ্যাক্টিভলি যে এগুলো মানে খুব বেশি প্র্যাকটিস করে এমনটা না। তো চেষ্টা করতেছি স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আইডিয়া জেনারেট করার, কিংবা ডেফিনেটলি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, বাট অন্যগুলো জানি না এখন কি হবে। ওকে, থ্যাংক ইউ সাকিব ভাই, মূল্যবান মতামত দেওয়ার জন্য। জাহিদ ভাই যদি কিছু শেয়ার করেন এই ব্যাপারে।
না এখন তো আমাদের যেটা মানে এ সেক্টরে হয়, মানে বসার কাজ তো সারাদিন বসে বসে কাজ করি। তো এই জন্য আমরা মাঝখানে একটু হাঁটাচলা করতাম, এখন নতুন করে জিমে যাচ্ছি। আর বডি স্ট্রেসের বিল্ডার, বিষয়, নতুন না বডি বডি বিল্ডার। বিল্ড করার ইচ্ছা নাই, জাস্ট একটু দৌড়াদৌড়ি, সাইকেলিং, ক্রস ট্রেনের ওগুলোর মধ্যে আছি, বেশি হার্ড ব্যায়ামে যাচ্ছি না আর কি। আর হচ্ছে যে এমনিতে নর্মালি, আর ডিসিপ্লিন বিষয় হচ্ছে যে যে কোনো কাজ নিয়মিত করা, আমাদের কাজগুলো, আমাদের ডেডলাইন গুলো ফলো করা, মানে কমিটমেন্ট গুলো ঠিকভাবে মানে রক্ষা করা, ওইটা হচ্ছে যে মূল বিষয় আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষে চলে আসছি। তো আহ, অলমোস্ট আমরা যাক, শেষে চলে অডিয়েন্সের আসছি। যদি কোনো মানে মতামত থাকে বা কোনো কোশ্চেন থাকে, অথবা আমাদের মানে যদি এরকম মনে করে যে না কোনো রকম গুরুত্বপূর্ণ তথ্য এটার মাধ্যমে পাওয়া যায়, সো হুম। এবং আরো সামনের দিকে যদি আরো কোনো ইনফরমেশন পেতে চায়, সেগুলোও আমার মনে হয় যে অডিয়েন্স যদি অ্যাড মানে কমেন্টে অ্যাড হ্যাঁ, করেন, হ্যাঁ, অবভিয়াসলি চেষ্টা অবভিয়াসলি করা তাদের যেতে পারে। পরামর্শটা যদি আমাদের সাথে শেয়ার করে, যে আমরা যে পরামর্শটা দিচ্ছেন বা কোশ্চেনের পারপাস, কারণ আমরা যেটা দিচ্ছি আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন, রাইট? আমরা এক্স্যাক্টলি। ওই রাইট। ব্লগ পড়ে শিখি নাই, ইউটিউব ভিডিও দেখে শিখি নাই, এটা আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমরা আমাদের ওপিনিয়ন শেয়ার করছি। হয়তো কারো পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো ওপিনিয়ন তার পক্ষে যেতে পারে, আবার তার বিপক্ষে যেতে পারে, জি, দ্যাটস অবশ্যই। সেপারেট ডিসকাশন। অবভিয়াসলি আপনার যদি মনে হয় যে না আপনি ওই ব্যাপারে দ্বিমত, অবভিয়াসলি আপনার ওপিনিয়নটা আমাদের ফেয়ার শেয়ার করবেন, কারণ অ্যাবাকাস অলওয়েজ ট্রান্সপারেন্সি বিলিভ করে। আমরা সবসময় সবার ওপিনিয়নকে শ্রদ্ধা দিয়ে আসছি এখন পর্যন্ত। তো আপনারা অবভিয়াসলি আপনারা ওপিনিয়ন শেয়ার করবেন, এবং আমরা আসলে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। যাওয়ার আগে আমরা আসলে কিছু সাজেশন চাইবো আমাদের সম্মানিত গেস্টদের সাথে। আমি নিজেও গেস্ট, আজকে কোনো হোস্ট নাই, কিছু নাই, সবাই গেস্ট। হ্যাঁ। সো আমি যদি শিবলি ভাইয়ের কাছেই যাই, সবার প্রথম যে ভাই, আমাদের ট্রেনি এবং যারা আমাদের ট্রেনি না, সবার জন্য যদি কোনো সাজেশন দিতেন যেটা তাদের হয়তো লাইফে কাজে আসবে, এই ধরনের কোনো সাজেশন যদি থাকে, যদি দিতেন ছোট্ট করে। আচ্ছা, যদি যে কোনো ট্রেনিং, যারা ট্রেনিং বলতে বোঝাচ্ছে যারা কোনো কিছু শিখতে যাচ্ছে, শিখে আর্ন করতে যাচ্ছে, যদি যদি ধরি মিডল এজে আছে তারা, মানে মিডল এজ বলতে মানে আর্লি মিডল এজ, মানে 30 থেকে 40, যারা এই বয়সে একটু প্রফেশন চেঞ্জ করতে চায় বা ডিফারেন্ট কিছু করতে চায়, তো তারা সরাসরি আমি মানে কোনো একটা কোর্সে জাম্প ওভার না করে, আমার মনে হয় এই দুনিয়াতে এখন অনেক ফ্রি ম্যাটেরিয়ালস আছে, ইউটিউব সার্চ করে অনেক ম্যাটেরিয়ালস পাওয়া যায়, তবে খুঁজে নিতে একটু কষ্ট। তবে এই কষ্ট যদি কেউ করতে পারে, তার কাছে আরো যে অনেক কিছু চলে আসবে, সেটা তার নলেজটা আসলে বাড়বে। সো রাইট। আসলে ফ্রি ম্যাটেরিয়ালটা আগে ট্রাই করে দেখা দরকার। দেন সে নিজেও জাজ করতে পারবে কোন কে সলিড, কে ফ্রড। কারণ এখানে অনেক ফ্রড ফরজারি চলছে এই ট্রেডিং মার্কেটে, কারণ বাঙালির পকেট থেকে টাকা খসানো খুব সহজ আর কি। হ্যাঁ, সহজ। সো রাইট। এটা খসানোর জন্য অনেক ব্যবস্থা আছে এই দেশে। সো এখন এখন কারোর কাছে ঠকে গিয়ে টাকা দিয়ে আসলাম, এখন পরে ওকে আমি বকাঝকা করে আমার কোনো আসলে, মানে এটা আমার কৃতিত্ব না, আমার ফেলিওর, এটা আমি যে বোকা বললাম, এটা বোকা হওয়ার ওর মধ্যে কোনো ক্রেডিট নাই আর কি, ঠিক আছে? ক্রেডিট নেই। So, একমাত্র যোগ্যতা হচ্ছে আপনার, আপনি আগে নিজে একটু ফ্রি রিসার্চ করেন, অনেক ফ্রি টুল আছে, আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটির লিঙ্ক গুলো নেন, তারপর আশা করি আপনি যদি কখনো প্রয়োজন মনে হয় আপনার ট্রেনিং করেন, তখন আপনি পেইড ট্রেনিং করতে পারেন। থ্যাংক ইউ শিবলি ভাই, দারুণ উপদেশ দিয়েছেন। যদি রাকিব ভাই। না, আমার মনে হয় অ্যাবাকাস একাডেমির থ্রুতে আসলে অনেক সাজেশন দেওয়া হয়েছে, তো কারো কোনো সাজেশন থাকলে সেটাই জন্য বরং আমাকে দেয়, আমার জন্য ওইটা ভালো হবে। আর আমার বলার জায়গাটা হচ্ছে এটা এটা ঠিক সাজেশন আকারে না, মানে আমি যেটা বলতে চাই অরিজিনের জন্য, সেটা হচ্ছে আপনি কি চান সেটাকে একটু মানে ডিফাইন করেন। মানে আমরা কি চাচ্ছি আসলে আমরা সেটা জানি না। মানে আমার কাছে এটা মনে হয়, ধরুন মানে কেউ কেউ বলছে যে আগেই ভালো ছিলাম, তো তাকে যদি জিজ্ঞেস করে কেন ভাই আগে মানে আগে আপনি ভালো ছিলেন, এখন কি চাচ্ছেন, মানে কেন এখন আপনি খারাপ, তো আসলে সে বলতে পারবে না, মানে সে সে বলছে, জানেই মন না। মনটা ভালো নাই, হ্যাঁ, মনটা জি। বলবে। না, তো এটাই তো দেখা যাচ্ছে আসলে সত্যিকার অর্থেই আমরা কি চাচ্ছি এটা আমরা জানি না। রাইট। সো আমাদেরকে ঠিক করতে হবে আসলে আমি কি চাচ্ছি। যখন আমি ঠিক করে ফেলবো যে আমি কি চাচ্ছি, তখন আমাদের রিসার্চ আসবে, আমরা ভালো মন্দ দেখবো, জানবো, শুনবো, তখন আমার বেস্টটা আমি যাচাই বাছাই করতে পারবো। আর আমি যদি নাই জানি যে আমি কি চাচ্ছি, আসলে যাচাই বাছাই করার মানে ওই ওই সুযোগটাও আসলে আমার জন্য আর থাকে না। তো এই রাইট। জন্য সবার কাছেই আমার মানে এটা একটা থাকবে যে আপনারা কোনো কিছু করার আগে, সেটা ফ্রিল্যান্সিং হোক, অন্য কিছু হোক, অথবা ফ্রিল্যান্সিং এ যদি হন, আপনি অ্যাকাউন্টিং এ যাবেন, গ্রাফিক ডিজাইনে যাবেন, মানে এসইও তে যাবেন, কোনটাতে যাবেন, বা ফ্রিল্যান্সিং শুরু করলেন, সেটা কতদিন ধরে আপনার করার ইচ্ছা আছে, কতদিন মানে এটাকে আপনি চাচ্ছেন লার্নিং পিরিয়ড, কতদিন আপনার হচ্ছে যে এটা নিয়ে স্ট্রাগল পিরিয়ড,
কতদিন এটা এটা নিয়ে চিন্তা করতেছেন? সো আপনি কি চাচ্ছেন এইটা একদম আপনার সামনে ক্রিস্টাল ক্লিয়ার। দরকার হইলে ওই যে আমাদের সাকিব ভাইয়ের মতো বোর্ডের সামনে, আশেপাশেও না, সামনে লাগে দেখেন একদম, মানে মনিটর খুললেই যেন পান, দেয়ালে ধরেন এটা। এবং এই জিনিসটা খুব কাজে লাগে, আমি দেখছি আসলে একটা বোর্ড। যেমন এখনো হয়তো অনেকেই শুনে অবাক হতে পারেন যে সাকিব ভাই এখনো আমরা বোর্ড ইউজ করতেছি কি জন্য, আজকে মোবাইলের দিন। ভাই মোবাইলের দিন হয়, কম্পিউটারের দিন হয়, আমরা এই আশেপাশে লিখি না দেখে মানে আমাদের প্রবলেমগুলো হয়ে গেছে। আমরা ভালো স্বপ্ন দেখতে জানি না। কারণ আমি আমার কোনো একজন মালয়েশিয়ান একজন ট্রেনারের একটা ট্রেনিং করা হয়েছিল। উনি বলতেন যে মানে স্বপ্ন যদি দেখতেই হয়, স্বপ্নের সেই ভিউটা চতুর্দিকে থাকতে হবে, দরজায় থাকতে হবে, বাথরুমে থাকতে হবে, দেয়ালে, সব জায়গায় থাকতে হবে, যেন সেটা সবসময় নিজেকে জ্বালায়। নিজে না জ্বললে সেটার জন্য আসলে নিজেকে কখনো প্রিপেয়ার করতে পারবো না। এই জন্যই আমি বলবো যে নিজের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে যে আমি কি চাচ্ছি, তাহলে আমার সামনের দিকে আর কোনো কিছুই ভুল হওয়ার খুব একটা পসিবিলিটি আমার মনে হয় না থাকে। দারুন, থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই, দারুণ পরামর্শ দিচ্ছেন। এখন আপনি তো বলছিলেন যে আপনার মানে ট্রেনে বাইরের কারো উনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা দিতে, তো জি। দেখবেন যে বেশিরভাগ সময় বলবে যে ভাই কাজ আছে কিনা, ভাই যদি কাজটা দিতেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন তখন? না, এটা তো আসলে পরামর্শের পর্যায়ে পড়ে না। আর আমার সাথে যারা কাজ করেন আমি জানেন যে আমি একটু মানে খুব খুঁতখেতে স্বভাবের মানুষ, যার কারণে আমার নেটওয়ার্কিংটা অনেক বেশি বড় না। আমি রাইট। ইন্ট্রোভার্ট মানে টাইপের মানুষ। হয়তো এখানে পডকাস্টে আমার কথাবার্তা শুনে অনেকে নাও মনে করতে পারেন, কিন্তু যারা আমার কাছের মানুষ যারা জানেন তারা খুব ভালো করে জানেন আমি খুব বেশি ইন্ট্রোভার্টেড। আমি খুব বেশি মানুষের সাথে আমার ই নাই। এবং কাজ মানে আমার কাছে সাথে কাজ করার ক্ষেত্রে বা কাজ পাওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি, আমি একটা একদম খুব লিমিটেড একটা জায়গা, খুব ছোট একটা জায়গা, আপনার মানে স্বপ্নটা হওয়া উচিত অনেক বড়, অনেক বিগার। সো কেন শুধুমাত্র রাকিবুল হাসানকেই আপনার মানে একটা ছোট্ট জায়গাকে বেছে নিতে হবে? আপনি তো এর থেকে অনেক বড় কিছু করতে পারেন। রাইট। সো হয়তো আপনার লার্নিং এর জায়গায় যদি কোনো জায়গায় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি হেল্প করতে পারি, সেই জায়গায় অবশ্যই মানে সেখানে হয়তো আমি কাজ করতে পারি। বাট মানে আপনার আর্নিং এর যে জায়গাটা বা যেখানে আপনি মানে চাচ্ছেন কাজ করতে, সেটা যেহেতু আপনার অপশন আরো বড় আছে, কেন রাইট। মানে এখানে এখানে সো আশা করি সেটার জন্য প্রস্তুতি নেন, সেটা আপনাকে আরো বেশি হেল্প করবে। দারুন, থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই। সাকিব ভাই, আহ যদি কোনো পরামর্শ থাকে সবার জন্য। ট্রেনিদের জন্য জি, ট্রেনিদের বাইরে সবার জন্যই, যাতে সবারই কিছুটা উপকৃত হয়, আহ, এমন কোনো পরামর্শ। একটু ট্রেনিংদের জন্যই বলি, যেহেতু আমরা হ্যাঁ, ট্রেনিং শিওর। একাডেমিতে আছি। সো শিবলি ভাই আর রাকিব ভাই যেটা বলছেন আমার মনে হয় সবই চলে আসছে এখানে, ট্রেনিংদের আর কিছু বাকি নাই। একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ট্রেনিংদের এটা মেন্টালিটি রাখতে হবে যে ট্রেনিংটা হচ্ছে জাস্ট একটা টুল। আপনাকে ইউ হ্যাভ টু গো বিয়ন্ড দ্যাট। রাইট। আপনাকে যদি এক্সেল করতে হয় আপনার নিজের দমে করতে হবে, আপনাকে আরো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি এফোর্ট দিতে হবে। ট্রেনিংটা জাস্ট আপনাকে একটা রাস্তা দেখায় দিবে। আপনি মিলিটারি ট্রেনিং করতে গেলেও দেখেন আপনি কিভাবে বন্দুক চালাতে হয়, কিভাবে আহ ওই যে বালির বস্তাতে গুলি করতে হয় সেটা শিখাই দেয়, কিন্তু শত্রুর বুকে কিভাবে গুলি করতে হয় সেটা কিন্তু ওখানে শেখাবে না কখনো। রাইট। সেটা কোথায় শিখবেন আপনি? ব্যাটেল ফিল্ডে গিয়ে। ব্যাটেল ফিল্ডে গিয়ে স্যার এখন কোনটা চাপবো, হবে না। এখন তো সামনে বস্তা নাই। সামনে বস্তার সামনে জলজ্যান্ত মানুষ, মানে রক্ত মাংসের মানুষ। হ্যাঁ। তখন আপনাকে কিন্তু নিজের দমে গুলিটা করতে হবে। এই জিনিসটা রাইট। ম্যাক্সিমাম ট্রেনিদের ওই সেন্টিমেন্টে কাজ করে না আসলে। তারা মনে করে যে ট্রেনিং করতেছে, ট্রেনারের সমস্ত দায়িত্ব, যা পারলাম না ফিল্ডে গিয়ে করতে পারলাম না, ধরো কোন ট্রেনিং সেন্টারে কি একটা ফালতু ট্রেনিং করে আসছি বা আমার হইলো না কিছু। কিন্তু ট্রেনার তো আপনাকে একটা সিমুলেশন দিবে, রাইট? যে এই যে যারা পাইলট হয়, প্লেন চালায়, তারা কিন্তু এখন ট্রেনিং ম্যাক্সিমাম করছে সিমুলেটরের মাধ্যমে। তারা একটা সিমুলেশনের মধ্যে থাকে, ওখান থেকে তারা আহ, মানে কন্ট্রোলিং গুলো শেখে। কিন্তু যখন সে নিজের দমে একদিন প্লেন উড়াবে আকাশে, তখন তো আর কিছু করার নেই, আপনি মাঝ আকাশে চলে আসছেন প্লেন নিয়ে, এবার আপনি কি করবেন? রাইট? তো রাইট। ওইটা আমাদের ট্রেনিদের মাথায় রাখতে হবে যে ভাই আপনাকে ট্রেনার হয়তো বা 30% 40% এগিয়ে দিবে, বাকি 60% 50% আপনাকে এগিয়ে যেতে হবে। ওই মেন্টালিটিটা নিয়ে ট্রেনিং আসা উচিত। দারুণ, দারুণ, দারুণ বলছেন। এবং এক্সপিরিয়েন্স যে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আসলে আপনার কথার মাধ্যমে বোঝা যায় যে এক্স্যাক্টলি আপনি যে সাজেশনটা দিচ্ছেন এটা খুবই খুবই এফেক্টিভ এবং লাইফ লেসন। জাহিদ ভাই, যদি আপনি কোনো সাজেশন দিতে চান আর কি, প্লিজ। আমি সাজেশন দিব যে নতুন করে যারা এই সেক্টর আসতে চায় ওনাদের ব্যাপারে বলতে পারি। হুম। যেটা হচ্ছে যে ট্রেনিং করার আগে, একাডেমি খোঁজার আগে, সবকিছুর আগে হচ্ছে যে, যেহেতু এটা অ্যাকাউন্টিং সেক্টর, আমরা যেটা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং বলি, আসলে আমাদের পড়াশোনা যাই হোক, আমাদের পড়াশোনাগুলো আবার একটু রিভাইজ করা,
মানে অ্যাকাউন্টিং এর নলেজটা ঝালাই করে তারপর ডিসিশন নেওয়া। আমরা যদি মানে পাস করার জন্য পড়াশোনা করে থাকি, ওই পড়াশোনা দিয়ে তো আসলে এখানে কাজ হবে না। আমি রিয়েলি আসলে অ্যাকাউন্টিং পড়লে যে আমি এটা এনজয় করবো তা না কিন্তু। তো যারা রাইট আসলে অনেক অ্যাকাউন্টিং এর ছোট ছোট বিষয় কিন্তু এখন জিজ্ঞেস করলে বলতে পারবে না। সামান্য যদি বলি যে ব্রেক ইভেন পয়েন্ট, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা যদি একটু ভেঙে বলতে বলি, অ্যাকাউন্টিং এ শেষ করছে, পড়াশোনা করছে, বিবিএ কমপ্লিট করছে, কিন্তু পারবে না, বলো যে ওটা আমাদের সময় ছিল না, এই ইম্পর্টেন্ট ছিল না, ওরকম অনেক কিছু বলবে। তো যারা এরকম পড়াশোনা, তা আসলে এগুলো হবে না। মানে অ্যাকাউন্টিংটা আসলে যারা ভালোবাসে, যারা আসলে অ্যাকাউন্টিং, যেটা বলি অ্যাকাউন্টিং এর প্রতি দুর্বলতা, মানে দুর্বলতা বলতে ভালোবাসা, তাহলে ওনারা রাইট আসলে মানে নলেজটা একটু রিভাইজ করে, মানে আবার একটু জেনে শুনে আবার মানে তারপরে সিদ্ধান্ত নিতে পারে আসলে এই সেক্টর আসবে কি আসবে না। আদারওয়াইজ আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স আমি এই ইউনিভার্সিটি থেকে পড়ছি, আমার ওখান থেকে এই করা আছে, আমার একটা ডিপ্লোমা করা আছে, আসলে এগুলো আসলে এখানে ম্যাটার করবে না আর কি। দিন শেষে না কতটুকু এনজয় করতেছে কাজটা, মানে বিশেষ করে অ্যাকাউন্টিংটা কতটুকু এনজয় করতেছে, তার উপর ডিপেন্ড করবে আসলে ক্যারিয়ারটা এখানে বিল্ড আপ করবে কিনা। রাইট রাইট থ্যাংক ইউ জাহিদ ভাই, খুব দারুণ ভাবে আপনি ব্যাপারগুলা সহজ ভাবে বুঝাইছেন, আমিও আপনার সাথে একমত। আমিও সেম সাজেশনটাই দেবো। যখন আপনারা নতুন কোনো কোর্সে জয়েন করুন বা আপনি যদি মাইন্ডসেট করে থাকেন ফ্রিল্যান্সিং এ আপনি কেরিয়ার গড়বেন, দ্যাট অ্যাবসলিউটলি ফাইন। আপনি ওয়েলকাম, এই সেক্টর ওয়েলকাম, এবং এই সেক্টরে প্রচুর স্কোপ আছে আপনার কেরিয়ার বিল্ড আপের, এবং অনেক ভালো ভালো ফিউচার আছে এখানে যদি আপনি লেগে থাকতে পারেন, সেটা ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু যখন আপনি নতুন থাকবেন তখন আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি যার কাছ থেকে শিখতেছেন সে কি একজন এক্সপার্ট কিনা, সে কি ওই শেখানোর যোগ্যতাটা কি তার আছে কিনা, ওই অ্যাবিলিটিটা তার মধ্যে আছে কিনা, যে আপনাকে দক্ষ করার যেই ইন্টেনশন, যেই মাইন্ডসেট, ওটা তার মধ্যে আছে কিনা। এবং যখন কোনো কোর্স আপনি চুজ করেন, সেটা হতে পারে অ্যাকাউন্টিং বা যে কোনো কোর্স হতে পারে, ইউআই ইউএক্স ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপিং বলেন, রাইট, যে কোনো কোর্স হতে পারে, কিন্তু সেটা কি মার্কেটে হাই ভ্যালু আছে কিনা, রাইট। সো লার্ন দ্য হাই ভ্যালু স্কিল, যে স্কিলটাই আপনি শিখেন না কেন, সেটা হতে পারে অ্যাকাউন্টিং এর বাইরেও আপনি শিখেন, উই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস, বাট সমস্যা হলো ওটা কি মার্কেটে ভ্যালু আছে কিনা সেটা আগে ভালো করে যাচাই করে নেবেন। তারপর হলো গিয়ে আস্ক ইউরসেলফ, মানে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমার নিজেকে জিজ্ঞেস করা, হোয়াই শুড আই লার্ন দিস স্কিল, আমি এটা, কিংবা আমি কেন এটা শিখতে চাই। আপনি কেন এটা শিখতে চান এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনারা যদি পুরো পডকাস্টটা শুনে থাকেন, তাহলে রাকিব ভাইয়ের একটা পয়েন্ট হয়তো আপনারা রিয়েলাইজ করবেন। এক জায়গায় কিন্তু উনি মেনশন করছে যে আমি একটা জিনিস শুরু করছিলাম, দেন ওটা আমার মন থেকে আসে নাই, রাইট, ওটা 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 আমার ইচ্ছা করে না ওটার প্রতি ইনভলভ হতে, বা ওটা ওটা আমার ক্যারি করতে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমার মন থেকে আমি ওই স্কিলটা আসলে শিখতে চাই কিনা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সব জিনিস আপনার পছন্দ হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে। সো আস্ক ইউরসেলফ, why do you want to learn this skill, and you have to be a very good communicator. So এটা খুবই ইম্পর্টেন্ট। কমিউনিকেশন মানে আমাদের পডকাস্টের কমিউনিকেশনের একটা কোশ্চেনের পার্টি ছিল আমাদের, এবং অনেক লম্বা সময় যাবত আমরা আমাদের এক্সপার্ট যারা ছিলেন উপস্থিত, তারা সবাই কিন্তু খুব একটা জিনিস ভালো করে মেনশন করছে যে কমিউনিকেশন মানে ভালোভাবে ইংরেজি বলা না। কমিউনিকেশন মানে ভালোভাবে ইংরেজি বলা না। আমাদের অ্যাবাকাসে যে কমিউনিকেশন ক্লাস, এটা শুধু ইংরেজি শেখায় না, এখানে এখানে শেখায় টিপস ট্রিক্স, কিভাবে কোন ওয়েতে আপনি কমিউনিকেশন করবেন, কিভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন, এই সবের ব্যাপারে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত মূল্যবান সময় দিয়েও এই পডকাস্টটাকে আসলে পূর্ণতা দিয়েছেন। আমার একটা ছোট্ট প্ল্যান ছিল, সেই প্ল্যানটা থেকে আজকে দেখেন আল্লাহ তাআলা কতটা মহান, রাইট। সো আমার মাথায় হয়তো ওই প্ল্যানটা দিছে, দেন আমরা ওই বরকতে হয়তো আমরা পাঁচজন ফার্স্ট টাইম, রাইট, আমরা ফার্স্ট টাইম একসাথে সামনাসামনি হইতে পারছি, একসাথে গল্প করলাম, আড্ডা দিলাম। তো পুরো পডকাস্টের ব্যাপারে যদি আপনাদের ফিডব্যাকটা আমি যদি একটু জানতে চাই, ছোট্ট করে যদি শিবলি ভাই বলতেন যে পুরো পডকাস্টের ব্যাপারটা আসলে কেমন ছিল, সেগমেন্টটা কি মনে হয় যে আমরা আমাদের যে গোল, যে মানুষকে কিছু ডিফারেন্ট দেওয়ার এবং তারা যেন আমাদের কথা থেকে শিখতে পারে, আসলে কি তারা কিছু শিখতে পারবে কিনা আমাদের ফুল পডকাস্টটা থেকে? ওয়েল, আমরা যখন আপনি ফার্স্ট আইডিয়াটা দিয়েছিলেন যে পডকাস্ট করা যায় একটা, আমরা পাঁচজন বসে ইন্ডাস্ট্রি নিয়ে আলাপ করব, হ্যাঁ, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো, এবং আপনি কিছু ইস্যুজ আমাকে দিয়েছেন, ইস্যুজ নিয়ে আলাপ হবে। সো রাইট আসলে আমি, টু বি অনেস্ট, আমি আসলে ততটা ইন্টারেস্টেড ছিলাম না। হ্যাঁ, আমি আসলে স্পেক্টিক্যাল ছিলাম, মানে আসলে এটা মানে প্রয়োজন আছে কিনা, আসলে এটা কাজ করবে, এটা মানে ফিডব্যাক কিভাবে আসবে, মানুষ কিভাবে হুম দেখবে, নাকি আবার রাইট মনে করি তাবিজ বেচার একটা ধান্দা। হ্যাঁ, আমি ওপেনলি বলি আর কি এগুলো, মানে হুম হুম আবার তারা কোর্ট বিক্রি করতে যাচ্ছে। না রে ভাই, হ্যাঁ এটা আমার কোর্ট বিক্রি করার কোনো ইস্যু না। অনেক কথা চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ, এগুলো যে মানুষ যদি উপকৃত হয়, তাহলে ডেফিনেটলি এটা সবার জন্য বেটারমেন্ট। হ্যাঁ, সো আমি আশা করব
আমাদের এই পডকাস্ট গুলো যখন যাবে সোশ্যাল মিডিয়াতে, তখন ওখান থেকে হয়তো কমেন্টে যদি আমরা কোনো কারো কুয়েরি পাই, ওই কুয়েরি গুলো আমরা নোট করে ফিউচারে আমরা যদি আবার সময় পাই, আমরা যদি আবার বসার সুযোগ পাই, তখন ওই রাইট, কুয়েরি গুলো নিয়ে ডিসকাস করা যাবে। সো রাইট, মানুষ কি মনে করছে, মানুষ কি জানতে চাচ্ছে, এই বা কিভাবে আমাদের পডকাস্টটাকে নিল, তারা ফিডব্যাক কি তাদের, এটার উপর রাইট, ডিপেন্ড করবে আমরা ফিউচারে আবার রাইট, একসাথে হব কিনা বা আর কি রাইট, শুনি রাইট। ডিসকাস। আমরা তাদের এই আর কি। ওপিনিয়নের ভ্যালু দেবো। হ্যাঁ, ওনারা যে এক্স্যাক্টলি। ওপিনিয়নটা আমাদের দিবে আমরা সেটা অবভিয়াসলি ভ্যালু দেবো। রাকিব ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আচ্ছা, আমার আপনার এখানে ফিডব্যাকটা। আসলে মানে তিনটা জিনিস, তিনটা বিষয় আমার কাছে মনে হয় যখন শিবলি ভাই আমাকে বিষয়টা বললেন। প্রথমত হচ্ছে যে মানে শিবলি ভাইকে তো আর না করতে পারবো না কোনো কিছুতেই, মানে সেটাতে রাজি থাকে না থাকে, শিবলি ভাইকে তো আর কোনোভাবে না করা যাবে না। ওটা একটা বিষয় ছিল। আর সেকেন্ডলি হচ্ছে আমি যখন কোনো কিছু করি, আমি চিন্তা করি যে মানে আমাকে মানুষ কিভাবে নেবে, মানে আমি যেটা ডেলিভার দিচ্ছি সেটা কতটুকু ভ্যালুয়েবল এবং আদৌ সেটার মানে কোনো গুরুত্ব আছে কিনা। এবং বিশেষ করে পডকাস্টের মতো যদি একটা জিনিস আপনি চিন্তা করেন, যেটা কিনা এখন বর্তমানে বেশ পপুলার, এখানে অনেক বেশি এটা নিয়ে কথাবার্তা হয়, অনেক বেশি পজিটিভ জিনিস নেগেটিভ দুইটাই থাকে। সো দুইটাই আছে। মানে এখানে ভ্যালু অ্যাড করতে না পারলে আসলে একটু একটু প্রবলেম হয়ে যায়। সো রাইট। এখানে আমার মানে সাথে যারা আছেন সবাই ভ্যালু অ্যাড করবেন সে বিষয়ে আমার কোনো রকম কোনো মানে কনফিউশন ছিল না। বাট আমাকে নিয়ে আমার একটু মানে কনফিউশন ছিল যে আমি যে ভ্যালু অ্যাডটা করবো বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, আসলে এটা কতটুকু মানে গুরুত্ব বহন করবে, আদৌ কি এটা লোকজন শুনতে মানে পারবে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে থার্ড যেটা, সেটা হচ্ছে পডকাস্ট বলেন আর যেটাই বলেন, আজকে তো ধরেন আমাদের এমন কোনো চ্যানেল নাই যে এটা দিয়ে আমাদের কোনো আর্নিং আসবে আর কি, কোনো ভিউ। রাইট। এক্স্যাক্টলি। তো হ্যাঁ, সো যখন আমরা এটা করছি আপনি বা দেখবেন দুনিয়াতে ফ্রি জিনিস যখন আহ, মানে কোনো জিনিস যদি আপনি মানে সেটা যতই ভ্যালুয়েবল হোক, আপনি ফ্রিতে যদি সেই জিনিসটাকে করেন বা দেন সামনে, ওটার গুরুত্ব কিছুটা হলেও মানে কমে, মানে কম একটু থাকে। একটু হুম, একটু কমে যায়, যেটা কিনা আসলে আপনি হুম, যদি সেশন সেশন ওয়াইজ, আমি বলছি না যে এটা আমরা সেশন ওয়াইজ বিক্রি করার কথা, মানে হুম, কেউ অন্যভাবে নেবেন না প্লিজ। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনার দরকারি একটা জিনিস যখন আপনার তাগিদে আপনি পাবেন, আর মানে আপনার সেই তাগিদটাই আপনি নিজে না, আপনাকে সামনে গিয়ে আমি বলবো, তখন দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য আছে। তো হ্যাঁ, সেরকম কোনো জিনিস যখন আমরা আসলে এই পডকাস্টের মাধ্যমে যখন আনবো, সো এই তিনটা বিষয় আসলে আমাকে একটু ভাবাচ্ছিল। তো আলটিমেটলি মানে উইনার হচ্ছে ওই প্রথম রিজনটাই, যেটা শিবলি ভাইকে আমি না করতে পারবো না। আর যেহেতু উনি বলেও দিচ্ছেন এই যে এইগুলার কথা, তো পয়েন্টগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম যে কিভাবে এটাকে একটু, যেহেতু শিবলি ভাইকে হাঁ করতেই হবে, তো নিজেকে কিভাবে একটু ভ্যালুয়েবল ভাবে হুম, মানে অ্যাড একটু করা যায়, রাখা যায় কিভাবে আপনাদের ভ্যালু সাথে অ্যাড একটু, করা যায়। হ্যাঁ আপনাদের সাথে অ্যাডজাস্ট করতে পারি নিজেকে, সেই সেই জায়গা থেকে একটু আহ, চেষ্টা করলাম। জানি না কতটুকু এখন এইটার মানে এই যে আমাদের যে মানে পারসেপশন, যেভাবে চিন্তা করছি, এইটার ফিডব্যাকটা আলটিমেটলি অডিয়েন্স দিবে, যে রাইট, তারা রাইট, আসলে অ্যাকচুয়ালি এটা কিরকম হলো, রাইট। মানে কিভাবে হওয়া উচিত, এবং আলটিমেটলি এটাকে মানে আর আমাদের বেটার এই কিভাবে মার্কেটে করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আদৌ করা যায় কিনা। সো আমার রাইট, মনে হয় অডিয়েন্সই বাকিটা রাইট, মানে রাইট, সাপোর্ট রাইট। পেলে আমরা আমরা আরো এগিয়ে যাব, সাপোর্ট না পেলে আর থেমে যাবো। এখানে এখানে এখানেই এটাই ক্লোজ, এখানেই ক্লোজ। এজ প্রিভিয়াস প্ল্যান, হ্যাঁ, যে এখানেই ক্লোজ করে দেবো যদি আমরা এটাই। ওই প্রপার ওয়েতে জি ভ্যালু অ্যাড না করতে পারি, কারণ আমাদের গোল হলো মানুষদের ভ্যালু অ্যাড করা। জি সাকিব ভাই। ওয়েল, আমাদের তো আসলে এই যেগুলো কথা এখানে আলোচনা করলাম, অনেক সময় এগুলো বলা দরকার অডিয়েন্সকে, কিন্তু আমরা সুযোগ পাই না। সোজা কথা, আমরা আসলে ক্লাসে আমাদের ক্লাসের যেই শিডিউল থেকে এর বাইরে কোনো কথা বলতে পারি না। মানে এটা রাইট, আমাদের একটা ব্যাড রেকর্ড, সবাই আমাদেরকে খারাপ মেন্টর হিসেবে জানে যে আমরা আসলে ক্লাসে আমাদের সিলেবাসের বাইরে কোনো কথা বলতে পারি না। তো ফেয়ারওয়েলের দিন হয়তো কিছু কথা বলি, তাও অল্প সময় থাকে, সেগুলো এই সময় দেয় না। এতটুকু কথা দশ বলে বন্ধ মিনিট করে দিতে হবে, 10 মিনিটও দেয় না, 2 মিনিট 3 মিনিটের মধ্যে মাইক অফ। তো যার ফলে কিছু বলতে পারি না। তো আজকে হয়তো বা একটু সুযোগ পাইলাম, এই জিনিসগুলো শেয়ার করার দরকার ছিল আসলে। আহ মাথায় ছিল না যে কিভাবে এগুলো আসলে আউট করা যায়। তো থ্যাঙ্কস টু ইউ যে আপনি আসলে উদ্যোগটা নিছেন, যার ফলে আমাদের একটা বসা হয়েছে এবং জরুরি বিষয়গুলো আমরা আলাপ করতে পারছি, যেগুলো আসলে জানা উচিত মানুষের। আমরা আসলে রাইট, সবসময় চেষ্টা করি যে যেগুলা অথেন্টিক কথাবার্তা, যেগুলা
নট সো লাভলি কথাবার্তা ওগুলা মানুষকে জানানোর জন্য। তো রাইট, হয়তোবা আজকে আমাদের এই পডকাস্ট বলেন বা যে মিটিং বলেন সেটার মাধ্যমে মানুষ জানবে ইনশাল্লাহ। আশা মানে করি মানুষের বাস্তবতাটা উপকার তুলে হবে। ধরা, রাইট, বাস্তবতাটা তুলে এক্স্যাক্টলি, ধরা, আমি মনে করি মানুষের বাস্তবতা জানার দরকার, এবং রাইট, আই হোপ সো যে আমাদের এই আজকের প্রোগ্রামের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারবে যেগুলো বাস্তবতার নিরিখে খুবই জরুরি। তো আই রাইট, হোপ আল্লাহ এটা সহজ করে দিবেন ইনশাল্লাহ, এবং মানুষ উপকৃত হবে। এবং যে ইনশাল্লাহ। ডিসকাশনটা হলো আমার মনে হয় এটার জন্য আলাদা করে টাইম না হলেও মানে হয় না, মানে এটা হয় না, সম্ভব আসলে হয় হয় না না, আমার মনে এভাবে হয়। এভাবে হয় না আসলে আসলে। রাইট। এটা দরকার, একটা আলাদা করে টাইম রাইট, রাইট, নিয়ে এগুলো ডিসকাশন হ্যাঁ। দরকার। হ্যাঁ, বা থ্যাঙ্কস রাইট। এগেইন জহির ভাই। আবার জহির ভাই মাইন্ড করবে যে না রাইট। রাকিব ভাই কি শিবলি ভাইয়ের শুধু শিবলি ভাইয়ের চাপাচাপিতে না 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 আসছে। ভাই, না, এরকম কিছু না। অবশ্যই জহির ভাই না না আপনাকেও না রেসপেক্ট করি, অনেক রেসপেক্ট করি, আর আপনাকে অনেক থ্যাঙ্কস। আলটিমেটলি আপনার না ভাই, মন্তব্যের এরকম কারণেই কিছু তো না। এটা এটা আপনি ই হলো। এমনিতেই মানে ডাউন আমি টু দ্য আমি তো আর্থ, বললাম, মানে আমরা আমি জানি। অনেকটা সন্দিহান ছিলাম আসলে এটা কি আসলে এটার মানে উদ্দেশ্য, মানে এটা কোথায় যাবে আসলে, এটার মানে ফিডব্যাকটা কি। এই যে আসলে আমরা তো 5 ঘন্টা সময় এখানে ব্যয় করব, তো এটা তো আসলে এখান থেকে কোনো টাকা আসবে না। না, সো এখান থেকে তো একটা কোনো বেটার মানি, একটা আউটপুট আসবে কিনা সেটার ব্যাপারে হ্যাঁ একটু জি, এটা সন্দেহ আছে। আউটপুট আসবে কিনা। সো রাইট। আলটিমেটলি ওই যে বললাম না, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে ডার্ক সাইডটা, সো ওইটা আমরা আসলে পজিটিভলি তুলে ধরার চেষ্টা করবো, এবং তুলে ধরার এখানে চেষ্টা অনেকেই করছি। আছেন যারা যদি আমরা আজকে যে ফিডব্যাক জিনিসগুলো তুলে আসে। ধরলাম, হ্যাঁ, যে শিবলি ভাই যে জিনিসগুলো তুলে ধরলাম, অনেকেই মানে বিশাল মানে মনক্ষুণ্ণ হবেন, রাগ করবেন যে এরা কি স্বাভাবিক, কথা বলছে, পাগলে মানে পাগলের মতো মার্কেটটা কথা নষ্ট হয়ে গেল। বলতেছে। হ্যাঁ, নষ্ট মার্কেট হয়ে নষ্ট। গেল, বিষয়টা এরকম। হ্যাঁ, তো এটাও একটা ভয়ের বিষয় রাইট, আমাদের জন্য, থ্রেট আর রাইট, কি এটা। রাইট। এই পডকাস্টটা না শুনলে হয়তো আমি আর একটা কোর্স করতে পারতাম, এখন শুই না, এখন আর করতে চাচ্ছি না। পোস্ট করতে মানে ভালো এরকম লাগতেছে কিছু না। একটা, হ্যাঁ, ভালো লাগতেছে আমাদের না, এরকম কিছু ফিল আসতে পারে। জি। জাহিদ ভাই, আপনার ফিডব্যাকটা যদি জানতে চাই। না, ওভারঅল আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো তো আমাদের অনেকটা, আমাদের ইন্টারনাল অনেকগুলো বিষয় নিয়ে আর কি। তো আমরা আসলে এটার ফিডব্যাকটা বুঝতে পারবো আমাদের এই এপিসোডগুলো যদি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে যায়, ওখানে যদি মানুষের কোনো ফিডব্যাক থাকে, তারপর ওনাদের কোনো কিছু জানার থাকে, ওই অনুযায়ী হুম। আসলে ওনাদের টু দা পয়েন্ট যদি আমরা আনসার করতে পারি, তাহলে ওইটা আরো বেশি ইফেক্টিভ হবে বলে মনে হচ্ছে। তবে এখানে আজকে যে মানে কথাবার্তাগুলো হলো, আমাদের যে আলোচনাগুলো হলো, এখান থেকে আসলে অনেক কিছু মানে যারা এই সেক্টরে আসতে চায় বা যারা কাজ এই সেক্টরে কাজ করছে, আমার আমার দৃঢ় বিশ্বাস যে এখান থেকে সবাই উপকৃত হবে আর কি। আমি ওটুকু বিশ্বাস করি। ইনশাল্লাহ। থ্যাংক ইনশাল্লাহ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ জাহিদ ভাই, শিবলি ভাই, সাকিব ভাই। স্পেশাল থ্যাংক টু রাকিব ভাই, কারণ আপনি সুদূর প্রবাস থেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে জয়েন করছেন।